গাড়ির ভেতর চারটে যুবক কলকাতা শহরটাকে পেছনে ফেলে এগিয়ে চলেছে একটা অ্যাম্বাসেডর। স্টিয়ারিংয়ে অসীম, তার মুখে একটা আত্মবিশ্বাসের ছাপ, যেন গোটা পৃথিবীটাকেই সে চালাতে পারে। পাশে শেখর, দলের ভাঁড়, যে অবিরাম কথা বলে চলেছে, কিন্তু তার হাসির আড়ালে কি লুকিয়ে আছে সেটা বোঝা কঠিন। পেছনে সিটের সঞ্জয় চুপচাপ জানলার বাইরে তাকিয়ে আছে। সে হয়তো বইয়ের পাতায় যা পড়েছে বাইরের প্রকৃতির সঙ্গে তা মেলানোর চেষ্টা করছে। আর তার পাশে হরি, বিশাল চেহারা, একজন খেলোয়াড়, কিন্তু তার মনটা ভেঙে চুরমার হয়ে আছে। সদ্য একটা সম্পর্ক ভেঙেছে, সেই যন্ত্রণা থেকে মুক্তির খোঁজে সে এই যাত্রায় সামিল হয়েছে। চারজন বন্ধু, চারটে ভিন্ন জীবন, চার ধরনের যন্ত্রণা আর অস্থিরতা। তারা পালাচ্ছে চাকরির একঘেয়েমি, শহরের কোলাহল, ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েন, সব কিছু থেকে কয়েকদিনের জন্য ছুটি নিতে চায়। কোথায় যাচ্ছে তার কোনো ঠিক নেই, শুধু জানে যেতে হবে অনেক দূরে, যেখানে শহরের কোনো চিহ্ন থাকবে না। তাদের এই উদ্দেশ্যহীন যাত্রার মধ্যেই একটা নাম উঠে আসে, পালামো। বিহারের এক অরণ্য অঞ্চল। নামটা শোনা মাত্রই সবার চোখে মুখে একটা রোমাঞ্চ খেলে যায়। অরণ্য, আদিম, বন্য, সভ্যতার কলুষ থেকে মুক্ত একটা জগৎ। ঠিক হয়, গন্তব্য পালামো। কিন্তু জঙ্গলে পৌঁছানো যতটা সহজ ভাবা হয়েছিল ততটা নয়। থাকার জায়গা পাওয়া যাচ্ছে না, ফরেস্ট বাংলোগুলো ভর্তি। ঘুরতে ঘুরতে হতাশ হয়ে যখন তারা প্রায় ফেরার কথা ভাবছে, তখন একটা বাংলোর কেয়ারটেকারের সঙ্গে দেখা হয়। অনেক অনুরোধের পর লোকটা চাবিটা তাদের হাতে তুলে দেয়, একটা শর্তে, যদি কোনো বড় অফিসার এসে পড়েন তবে ঘর ছেড়ে দিতে হবে। চার বন্ধু রাজি। তারা তখন যে কোনো মূল্যে একটা আশ্রয় চায়। বাংলোয় পৌঁছেই তাদের শহুরে সত্তাটা আবার জেগে ওঠে। সঙ্গে আনা হুইস্কির বোতল বেরোয়। শুরু হয় আড্ডা, গান আর উদ্দাম জীবনযাপনের এক সংক্ষিপ্ত অধ্যায়। তারা জঙ্গলের নিস্তব্ধতা ভাঙতে চায় তাদের শহরের কোলাহল দিয়ে। হরি তার দুঃখ ভোলার জন্য স্থানীয় সাঁওতাল মেয়ে দুলিকে দেখে আকৃষ্ট হয়। তার হাবভাবে একটা মুড়িয়া ভাব, যেন এই আদিম সৌন্দর্যের মধ্যে সে তার শহুরে প্রেমিকার বিশ্বাসঘাতকতার জবাব খুঁজছে। এই চার যুবকের জঙ্গলের দিনরাত্রি হয়তো এভাবেই কেটে যেত মদ্যপান, আড্ডা আর ছোটখাটো অ্যাডভেঞ্চারের মধ্যে দিয়ে। কিন্তু কাহিনীর মোড় ঘুরে যায় অন্য একদল মানুষের আগমনে। পাশের বাংলোয় এসে ওঠে একটা পরিবার। সেখানে রয়েছে দুটি মেয়ে, অপর্ণা আর তার বিধবা বৌদি জয়া। অপর্ণা শিক্ষিতা, রুচিশীল এবং অসম্ভব ব্যক্তিত্বময়ী। তার শান্ত গভীর চোখ দুটো যেন অসীমের ভেতরের সব দম্ভ আর অহংকারকে পড়ে ফেলতে পারে। শুরু হয় দুই জগতের এক অদ্ভুত সংঘাত আর আকর্ষণ। একদিকে চার বন্ধু যারা নিজেদের আধুনিক, বুদ্ধিদীপ্ত এবং সভ্য বলে মনে করে। অন্যদিকে অপর্ণা আর তার পরিবার, যারা অনেক বেশি সংযত, স্থির এবং প্রকৃতির কাছাকাছি। একদিন বিকেলে জঙ্গলের মধ্যে বসে শুরু হয় এক বুদ্ধির খেলা, মেমোরি গেম, বা বলা ভালো স্মৃতির খেলা। প্রত্যেকে একজন করে বিখ্যাত ব্যক্তির নাম বলবে, আর পরের জনকে আগের সব নাম মনে রেখে নিজের নামটা যোগ করতে হবে। খেলাটা যত এগোতে থাকে ততই এটা আর সাধারণ খেলা থাকে না, এটা হয়ে ওঠে আত্মমর্যাদা আর বুদ্ধিমত্তার লড়াই। বিশেষ করে অসীম আর অপর্ণার মধ্যে। অসীম, যে নিজেকে সবসময় বিজয়ী দেখতে অভ্যস্ত, সে কিছুতেই অপর্ণার কাছে হারতে চায় না। কিন্তু অপর্ণার শান্ত কিন্তু তীক্ষ্ণ মেধার কাছে তার সমস্ত প্রচেষ্টা কেমন যেন ফিকে হয়ে আসে। এই খেলাটার মধ্যে দিয়েই ফুটে ওঠে শহরের শিক্ষিত সমাজের অন্তঃসারহীন অহংকার, আর তার মোকাবিল এক শান্ত গভীর আত্মবিশ্বাস। চার বন্ধুর প্রত্যেকের ভেতরের সত্তাটা এই জঙ্গলের পরিবেশে একটু একটু করে অনাবৃত হতে থাকে। অসীম, যে মেয়েদের পটানোকে একটা আর্ট মনে করে, সে অপর্ণার সামনে এসে বারবার ব্যর্থ হয়। অপর্ণার ব্যক্তিত্বের কাছে তার সমস্ত কৌশল অর্থহীন হয়ে পড়ে। সঞ্জয়, যে সবসময় নিজেকে গুটিয়ে রাখে, সে ধীরে ধীরে জয়ার প্রতি এক ধরনের সহানুভূতি আর টান অনুভব করে। জয়ার একাকিত্ব, তার শান্ত বিষণ্ণতা সঞ্জয়ের কবি মনকে নাড়া দেয়।
কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করতে পারে না। তার দ্বিধা, তার সংকোচ তাকে পিছিয়ে রাখে। সে শুধু দূর থেকে জয়াকে দেখে, তার জন্য মনে মনে কষ্ট পায়। আর হরি, সে তার যন্ত্রণা ভোলার জন্য আরো মরিয়া হয়ে ওঠে। সে দুলির সঙ্গে মেশার চেষ্টা করে, তাকে টাকা দিয়ে নিজের কাছে পেতে চায়। তার এই আচরণে কোনো ভালোবাসা নেই, আছে শুধু একটা তীব্র যন্ত্রণা থেকে পালানোর চেষ্টা। সে আসলে দুলিকে নয়, দুলির মধ্যে দিয়ে নিজের ভাঙা মনটাকে সারিয়ে তুলতে চায়। কিন্তু সে বোঝে না যে এই আদিম সরল প্রকৃতির কাছে এই শহরের জটিল খেলাগুলো কতটা বেমানান। শেষ পর্যন্ত তার এই ভুলের জন্য তাকে বড় মাশুলও দিতে হয়। শেখর, যে সারাক্ষণ হাসাহাসি করে, সেই একমাত্র যে এই জঙ্গলের সহজ সৌন্দর্যটাকে কিছুটা হলেও উপভোগ করতে পারে। সে সবার সঙ্গে মেশে, স্থানীয়দের সঙ্গে কথা বলে, কিন্তু তার ভেতরের একাকিত্বটা যেন আরো স্পষ্ট হয়ে ওঠে। তার হাসিটা যেন একটা মুখোশ, যা দিয়ে সে নিজের ভেতরের শূন্যতাকে ঢাঙার চেষ্টা করে। তাদের এই অরণ্যবাসের দিনগুলো ফুরিয়ে আসতে থাকে। যে মুক্তির খোঁজে তারা শহর ছেড়ে পালিয়ে এসেছিল, সেই মুক্তি কি তারা পেল? জঙ্গল তাদের সামনে এক আয়না তুলে ধরেছিল, যে আয়নায় তারা নিজেদের ভেতরের ভয়, দুর্বলতা আর শূন্যতাগুলোকে স্পষ্ট দেখতে পায়। তারা বুঝতে পারে যে শহর থেকে পালানো যায়, কিন্তু নিজের ভেতর থেকে পালানো যায় না। শেষ দিন সকালে তারা জানতে পারে বাংলোটা ছেড়ে দিতে হবে। একজন অফিসার আসছেন। তাদের স্বপ্নের ছুটি হঠাৎই শেষ হয়ে যায়। ফেরার সময় গাড়িতে সেই আগের উচ্ছ্বাসটা আর থাকে না। সবাই চুপচাপ। অসীম হয়তো ভাবছে অপর্ণার কথা, যাকে সে জয় করতে পারল না। সঞ্জয় ভাবছে জয়ার কথা, যার সঙ্গে সে কথাই বলতে পারল না। আর হরি তার বোকামির জন্য লজ্জিত। গাড়িটা আবার শহরের দিকে ফিরতে শুরু করে। পেছনে পড়ে থাকে পালামোর জঙ্গল, বাংলোটা আর কয়েকটা অসমাপ্ত সম্পর্ক। এই কয়েকটা দিন আর রাত তাদের জীবন থেকে কিছু কেড়ে নেয়নি, আবার নতুন কিছু দিয়েও দেয়নি। শুধু তাদের দেখিয়ে দিয়ে গেছে যে তারা আসলে কে। তাদের তারুণ্যের অস্থিরতা, তাদের শিক্ষিত অহংকার, তাদের পালানোর চেষ্টা, সবকিছুই এই অরণ্যের বিশালতার কাছে কত তুচ্ছ। তারা শহরে ফিরবে, আবার সেই একঘেয়ে জীবনে ডুবে যাবে, কিন্তু পালামোর জঙ্গলের স্মৃতিটা হয়তো তাদের সঙ্গে থেকে যাবে, একটা দীর্ঘশ্বাসের মতো, একটা না পাওয়া অনুভূতির মতো। এই অরণ্যের দিনরাত্রি ছিল তাদের জীবনের একটা ছোট্ট অধ্যায়, যা তাদের শিখিয়ে দিয়ে গেল যে ট্রেনের মুক্তি বাইরের কোনো জঙ্গলে নেই, তা খুঁজতে হয় নিজের ভেতরেই।